আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন শেখার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হলো সেন্টেন্স ন্যারেশন। মানে প্রত্যেকটা সেন্টেন্সের আলাদাভাবে ন্যারেশন কেমন হবে আগে তোমাকে সেটা জানতে হবে। তো এই প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জিং নিয়ে আমার এই চ্যানেলে এই ভিডিও আপলোড করা আছে। তোমরা যারা দেখো না আমি রিকোয়েস্ট করব আগে ওই ভিডিওগুলো দেখে নাও। তারপরে প্যাসেজ ন্যারেশনের ভিডিওটা দেখো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, আমি ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই দেখে নিও। ওকে, তো সেন্টেন্স ন্যারেশন আর প্যাসিভ ন্যারেশন এর মাঝখানে তেমন খুব বেশি একটা ডিফারেন্স নাই। ২ টা প্রায় সেম বাট একটু কিছু ডিফারেন্স আছে। যে কয়েকটা জিনিস প্যাসিভ ন্যারেশন এ থাকে বাট সেন্টেন্স ন্যারেশন এ থাকে না। তো আমি এখন এই ভিডিওতে সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো শুরু করি। আচ্ছা, প্যাসিভ ন্যারেশন এ যদি ১ নম্বর আমি দেখি যে প্যাসিভ ন্যারেশন এ যদি ইয়েস অথবা নো থাকে। প্যাসেজ ন্যারেশন এ যদি তোমার রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মাঝখানে ইয়েস অথবা নো দিয়ে কোনো সেন্টেন্স থাকে, তখন সেটাকে তুমি ডিরেক্ট থেকে ইনভার্ট করার সময় কি ইউজ করবা? আচ্ছা, ইয়েস এবং নো থাকলে আমরা ইউজ করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর জন্য আমরা ইউজ করব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর নো এর জন্য আমরা ইউজ করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, যদি ইয়েস থাকে তখন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। কেমন হবে জিনিসটা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। একটা ডিরেক্ট স্পিচ লিখি আমি, যেমন মিনা সেড ইয়েস। জাস্ট এতটুকুই একটা ডিরেক্ট স্পিচ হচ্ছে কি মিনা সেড ইয়েস। ওকে, নরমালি দেখো আমরা যখন সেন্টেন্স ন্যারেশন নিয়ে কাজ করেছি এরকম ইয়েস নিয়ে আসলে কোনো সেন্টেন্সই আমরা পাই নাই। বিকজ ওর এতটুকু ছোট্ট একটা ওয়ার্ড নিয়ে কোনো সেন্টেন্সই হয় না। কিন্তু প্যাসেজ ন্যারেশন এরকম থাকতেই পারে। প্যাসেজ ন্যারেশন মানে কি? যেখানে ২ জন ব্যক্তি বা ৩ জন ব্যক্তির মধ্যে সরাসরি কথোপকথন হচ্ছে। সেখানে কিন্তু একসাথে তোমার একটা সেন্টেন্স থাকবে না, একসাথে ৪ টা ৫ টা সেন্টেন্সও থাকতে পারে। তো সেখানে তুমি এই ওয়ার্ডগুলো অবশ্যই পাবে। কয়েকটাতে পেতেই পারো যে ইয়েস অথবা নো। তো শুধু এতটুকুই বলা আছে। তো এটাকে এখন আমি কিভাবে ইনডাইরেক্ট করব? জাস্ট তুমি কি লিখবা? মিনা, ১ম এ তুমি সাবজেক্টটা লিখবা। এরপর আর স্টেড লেখার প্রয়োজন নেই। রিপোর্টিং ভার্ব অ্যান্ড ইয়েস এই ২ টার পরিবর্তে শুধু লিখে দিবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অলরাইট? তো আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা। এখন আরেকটা জিনিস খেয়াল করো, যদি শুধু ইয়েস না থেকে ইয়েস এর পরে আরো কিছু কথা থাকে। ওকে? যেমন এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি যে মিনা সেড শুধু ইয়েস বলল না, ওই ইয়েস এর পরে আরেকটা কিছু বলল। যেমন আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ওকে? তো মিনা কি বলল? শুধু ইয়েস বলল না। মিনা বলল, "ইয়েস, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক।" হ্যাঁ, আমি আমার কাজটি সম্পন্ন করেছি। তো ইয়েস এর পরে যদি আরো কিছু কথা থাকে, তখন তুমি কি করবে? ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ তো লিখতেই হবে। এরপরে যে বাকি যে সেন্টেন্সটা আছে, এটার ন্যারেশনটা করার আগে তোমাকে লিখতে হবে "অ্যান্ড সেড দ্যাট, অ্যান্ড সেড দ্যাট।" ওকে? তো এতটুকু জিনিস তোমাকে এড করে নিতে হবে যে মিনা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধকে রিপ্লাই দিল এবং বলল যে এবং আরো বলল। কি বলল এখন? বাকি যে কথাটা সে বলেছে এইটার ন্যারেশনটা করে দাও। সিম্পলি যেমন সেন্টেন্স ন্যারেশন আমরা করেছিলাম, "I have done my work" এটার ন্যারেশনটা কি হবে? যেহেতু I আছে, I টা কে? এই না। তাহলে মিনার জন্য আমরা লিখব she, আর এই have টা হয়ে যাবে had। এরপরে বাকি যা আছে সেটা। এরপরে মাই হয়ে যাবে যেহেতু মিনা, তাহলে মিনা যেহেতু একটি মেয়ে তাহলে মায়ের পরিবর্তে আমরা লিখতে পারি হার ওয়ার্ক। ওকে? তাহলে কি লিখলাম আমি? মিনা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড ডান হার ওয়ার্ক। আশা করি বুঝাতে পেরেছি। ইয়েস এর পরে কিছু থাকলে তুমি এভাবে সেটাকে করবা। আচ্ছা। এখন এখানে আরেকটা জিনিস দেখো, যদি তোমার রিপোর্টেড স্পিচে তার কথাটা থাকে, তার তার যেমন কেমন থাকতে পারে এই সেন্টেন্সটাতে খেয়াল করো। যদি মিনা এভাবে কথাটা বলতো, মিনা সেড আ যদি কথাটা এভাবে বলতো
ইয়েস স্যার। ইয়েস এর পরে ও কি করলো? একটা স্যার যুক্ত করলো। ও যদি বলল যে, "ইয়েস স্যার, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক।" রিপোর্টেড স্পিচে যদি স্যার এই শব্দটা থাকে, তখন বেশি চেঞ্জ না, সবকিছুই সেম থাকে। জাস্ট এই স্যারের পরিবর্তে এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরে তোমাকে ইউজ করতে হবে রেসপেক্টফুলি। ওকে? জাস্ট এই ওয়ার্ডটা ইউজ করতে হবে এই স্যারের পরিবর্তে। আর বাকি যা আছে সব সেমই থাকবে। তাহলে আমার কি দাঁড়ালো? রিনা respectfully replied in the affirmative and said that she had done her work. অলরাইট? জাস্ট তুমি খেয়াল করবা যদি স্যার কথাটা থাকে, সাবজেক্টের পরেই রেসপেক্টফুলি টা বসিয়ে দিবা। আর বাকি যেভাবে তুমি এতক্ষণ করলা, সেম সবকিছু সেমই থাকবে। ওকে? তাহলে আমরা কি দেখলাম? ইয়েস এন্ড নো এর পরিবর্তে আমরা কি ইউজ করব? আর ইয়েস এন্ড নো এর পরেও যদি থাকে তখন কি ইউজ করব? আর স্টার থাকলে তখন আমরা কি ইউজ করব? অলরাইট? আশা করি বুঝেছো সবকিছু। আচ্ছা, এবার আমরা নেক্সট রুলসটা দেখি। ওকে, তো নেক্সট আমরা দেখি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিরেক্ট স্পিচে যখন আমরা কাউকে কোনো কিছু সম্বোধন করে বলবো। সম্বোধন বলতে কি বোঝায়? যেমন ধরো আমরা যদি কাউকে কোনো একটা নামে স্পেসিফিক ভাবে ডাকি, যেমন আমি যদি আমার মাকে মা বলে ডাকি বা আমার বোনকে বলি ভাই বা বোন, কাউকে কোনো কিছু একটা নাম দিয়ে ডাকি। আর সেটা যদি আমি এখানে উল্লেখ থাকে, এটাই হচ্ছে সম্বোধন করা। কাউকে কোনো কিছু একটা নামে সম্বোধন করা। যদি এরকম থাকে ডিরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচের ভিতরে, তখন সেটা তুমি কিভাবে ইনডাইরেক্ট করবে? তাহলে তো আমরা সেটাই দেখি। ওকে? তো এটা হচ্ছে কি? সম্বোধন। সম্বোধন করা থাকলে। অলরাইট? আচ্ছা, যেমন কি হতে পারে? আমি একটা এক্সাম্পল দেখি। যেমন রাজু said, ওকে, রাজু said, "Mom, I am going to school." অলরাইট। সো আমি কি লিখলাম? রাজু সেড, "মম, আই অ্যাম গোইং টু স্কুল।" রাজু বলেছিল, "মা, আমি স্কুলে যাচ্ছি।" মানে রাজু স্কুলে যাওয়ার আগে তার মাকে বলে যাচ্ছে। তো এখানে কিন্তু দেখো সে তার মাকে মম বলে ডেকেছে। মম বলে তার মাকে সম্বোধন করেছে। এটা কি আমরা বলি সম্বোধন করা কাউকে কোনো একটা নামে। তো এই ধরনের যখন ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, তখন আমরা সেটাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আচ্ছা, তখন আমরা কি করব? সিম্পলি যদি সম্বোধন করা থাকে, তাহলে আমাদের শুরুতেই, একদম শুরুতেই একটা জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ। একদম শুরুই করতে হবে এই ওয়ার্ডটা দিয়ে, অ্যাড্রেসিং অ্যাজ। আচ্ছা, এরপরে কি বলে সম্বোধন করেছে? মম। সেই মমটা লিখতে হবে। অ্যাড্রেসিং অ্যাজ মম বা অন্য কিছু যদি থাকতো অ্যাড্রেসিং অ্যাজ মা, অ্যাড্রেসিং অ্যাজ বাবা, যেটা বলে সম্বোধন করতো সেটাই লিখতে হবে একদম সেন্টেন্সের শুরুতে। ওকে? অ্যাড্রেসিং অ্যাজ মম এটুকু লেখা হয়ে গেল। অ্যান্ড এরপরে তুমি নরমালি ভাবে যেভাবে আমরা ন্যারেশন করি সেটা পড়বো। দেখো রাজু সেইড, এরপরে এই যে মমের জন্য কিন্তু আমরা এটা লিখে ফেলছি। এখন তুমি মনে করবা যে মম নাই। মমের জন্য যেহেতু এটা লিখে ফেলছি, এখন আর মমটা বাদ। এখন বাকি যতটুকু আছে ততটুকু ন্যারেশন করে ফেলো ইজি ভাবে। রাজু সেইড এর পরিবর্তে আমরা কি লিখবো? রাজু সেইড যেহেতু আছে তাহলে সেইড, সেইড থাকলে সেইডই হয়। যদি সেইড টু থাকতো তখন আমরা টোল্ড ইউজ করতাম। আচ্ছা, রাজু সেইড, এরপরে কমার পরিবর্তে আমরা কি ইউজ করি? দ্যাট। এরপরে এই সেন্টেন্সটা ন্যারেশন করে ফেলো। আই, আই কে চেঞ্জ করব কিভাবে? রাজু। সো রাজু যেহেতু হি। দেন এম থাকলে কি হয় আমরা জানি? এম থাকলে ওয়াজ। এরপরে কি আছে? বাকি যেটা আছে সেটা লিখে দাও। গোইং টু স্কুল। ওকে? ইজি না একদম? তাহলে আমার ইনডাইরেক্টটা কি হলো? অ্যাড্রেসিং অ্যাজ মম, রাজু সেইড দ্যাট হি ওয়াজ গোইং টু স্কুল। তার মাকে মম বলে সম্বোধন করে রাজু বলেছিল যে সে স্কুলে যাচ্ছে। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। যখন আমরা কাউকে কোনো কিছু সম্বোধন করে বলবো, তখন আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। অলরাইট? ওকে, এবার আমরা নেক্সট রুলসটা দেখি।
ওকে, নেক্সট রুলটা দেখি। নেক্সট হচ্ছে অনেক সময় প্যাসেজ ন্যারেশনে কিছু সেন্টেন্স সম্পূর্ণ লেখা থাকে না। সম্পূর্ণ লেখা থাকে না মানে কয়েকটা সামান্য ওয়ার্ড দিয়েই সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলে। পুরো সেন্টেন্সটা সম্পূর্ণভাবে লেখা থাকে না। তখন সেই ধরনের সেন্টেন্সকে তুমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে? চলো আমরা এখন সেটাই দেখি। আচ্ছা, যেমন আমি একটা সেন্টেন্স লিখি যেখানে সম্পূর্ণ সেন্টেন্সটা লেখা নাই। কি হতে পারে? যেমন মাই ফ্রেন্ডস said to me. Okay. Where will you go this vacation? এখানে লিখি জিনিসটা। This vacation. ওকে। তো এখানে কি লিখলাম? মাই ফ্রেন্ড said to me, আমার ফ্রেন্ডসরা আমাকে জিজ্ঞেস করেছিল, "Where will you go this vacation?" মানে এই ভ্যাকেশনে তুমি কোথায় যাবে? এই ছুটিতে তুমি কোথায় যাবে? ওকে। সো এরপরে I said কক্সবাজার। অলরাইট? তো আমি আবার কি বললাম? কক্সবাজার। আচ্ছা, এখন এখানে খেয়াল করো আমার ফ্রেন্ডরা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি জাস্ট উত্তরে কক্সবাজার এইটুকু কথা বলেছি। এখন এই ছোট্ট একটা কথাকে তুমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে? ১ম এ যে প্রশ্নটা আমাকে করা হয়েছে এটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ এর নিয়ম অনুযায়ী যেভাবে করে ওইটা ওই সেম ওই নিয়ম অনুযায়ী আমরা করে ফেলতে পারবো। বাট পরে যে আমি উত্তরটা দিলাম কক্সবাজার এটা তো একদম ছোট একটা কথা। এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো অবজেক্ট নেই, কিছুই নাই, ভার্ব নাই। সো এটাকে তুমি কিভাবে করবে? আচ্ছা, তো রুলসটা হচ্ছে যদি প্যাসিভ ন্যারেশন এ সেন্টেন্স এরকম ইনকমপ্লিট থাকে, তখন তোমাকে ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সটাকে কমপ্লিট করে দিতে হবে। ওকে? কিভাবে কমপ্লিট করব? যেইভাবে তোমাকে প্রশ্নটা করা হয়েছে, সেম ওই প্রশ্ন অনুযায়ী উত্তরটা দিতে হবে। ওকে? যেভাবে প্রশ্নটা করা হয়েছে, প্রশ্ন অনুযায়ী উত্তরটাকে কমপ্লিট করে তারপরে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। আচ্ছা, তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে প্রশ্নটাও করেছে, "Where will you go?" তাহলে তোমার উত্তরটা কি হওয়া উচিত ছিল? তুমি এভাবে উত্তর দিবা যে, "I will go to কক্সবাজার।" তোমার উত্তরটা কিন্তু কমপ্লিট উত্তরটা তখনই হতো। যখন তুমি কি বলতা? যখন তুমি বলতা, "I will go to কক্সবাজার।" ওকে? তো এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লিট ভাবে বলা। বাট আমি কিন্তু এভাবে বলিনি, আমি শর্ট করে বলে ফেলছি। নরমালি আমরা ন্যারেশন বলতে কি বোঝায়? কথোপকথন বোঝায়। সো কথোপকথনে তো আমরা এরকম শর্ট ভাবে কথা বলেই থাকি। তো সেম ভাবে এখানেও তাই আমি বলেছিলাম যে কক্সবাজার, আমি কক্সবাজার যাবো। কিন্তু পুরোপুরি সেন্টেন্সটা তখনই হতো যখন আমি বলতাম I will go to কক্সবাজার। মানে যেইভাবে তোমাকে প্রশ্নটা করবে সেম ভাবেই উত্তরটা দিবা। দেখো প্রশ্নটাতে will ইউস করা হয়েছে। ফিউচার ইনডিফিনিট অনুযায়ী প্রশ্ন করা হয়েছে এজন্য উত্তরটাও তোমাকে ফিউচার ইনডিফিনিট অনুযায়ী দিতে হবে। মানে যেই টেন্সে প্রশ্ন, সেই টেন্সেই উত্তর দিতে হবে। যেই ফরমেটে প্রশ্ন, সেই ফরমেটেই উত্তরটা দিতে হবে। আচ্ছা, এখন এই যে উত্তরটা, এটা কিন্তু তুমি মনে রাখবে। এটা আবার তুমি এক্সামের খাতায় লিখে দিও না। এই উত্তরটা তুমি মনে রাখবে। রেখে এই উত্তর অনুযায়ী এখন তুমি ন্যারেশন করবে। ওকে? আচ্ছা, কিভাবে করবো একটু আমরা দেখি। এটার ইনডাইরেক্টটা ১ম এ যেটা বলেছে এটার আর আমি দেখালাম না। এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা পারবে। পরে যে কথাটা আছে আমি এইটুকুটা দেখাই। I said কক্সবাজার। আচ্ছা দেখো, এখন এটাকে আমি কিভাবে ইনডাইরেক্ট করব? একটা জিনিস খেয়াল করো, যখন আমাকে কেউ প্রশ্ন করবে আর আমি যখন সেটার উত্তরে কোনো একটা কথা বলবো, তখন আমি এই said এর পরিবর্তে replied লিখতে পারি। I replied মানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, আমি সেটার উত্তরে একটা কথা বলেছি। তো তখন আমি said এর পরিবর্তে কি রিপ্লাইড লিখতে পারি। তো এটা আমি লিখলাম কি I replied, আচ্ছা এরপরে কমার পরিবর্তে আমরা ইউজ করলাম that, I replied that। আচ্ছা এরপরে যেই সেন্টেন্সটা তোমার সম্পূর্ণ সেন্টেন্স যেটা তুমি মনে রেখেছো ওইটার ন্যারেশন করো। আচ্ছা ওইটার ন্যারেশন কি হবে? I replied that, এই যে I will go to কক্সবাজার। এই I টা কি হয়ে যাবে? I টা কে? এই I টা কিন্তু I মানে আমি। এই I টা কিন্তু আমি নিজেই। তো I আর কি চেঞ্জ হবে? আইটা আই থাকবে। আচ্ছা এরপরে উইল থাকলে ন্যারেশন এ কি হয়? উড, এরপরে গো টু কক্সবাজার সেমই থাকবে।
ওকে? তাহলে আমার ইনডাইরেক্টটা কি হলো? I replied that I would go to কক্সবাজার। এটাই হচ্ছে তোমার ইনডাইরেক্ট প্যাসিভ ন্যারেশনে ঠিক এইভাবেই তুমি ইনডাইরেক্টটা করবা। আশা করি বুঝাতে পেরেছি যে যদি কোনো সেন্টেন্স শর্ট ফর্মে থাকে তাহলে সেটাকে তোমাকে আগে কমপ্লিট করতে হবে। কিন্তু যেটা মনে, মনে রাখবে বা তুমি যদি চাও অন্য কোথাও লিখেও রাখতে পারো ছোট করে তোমার সুবিধার জন্য। তো অন্য কোথাও লিখে রেখে দেন ওইটার ন্যারেশনটা করবে। ওইটা যেই সেন্টেন্সই হোক, অ্যাসার্টিভ হোক বা যেই সেন্টেন্স হোক সেইটার ন্যারেশন করবে। অলরাইট? ওকে। তো এবার আমরা চলে যাই নেক্সট রুলস সবথেকে ইম্পোর্টেন্ট। ওকে। তো নেক্সট হচ্ছে যদি প্যাসিভ ন্যারেশনে কোনো বক্তা পরপর একাধিক কথা বলে। আচ্ছা দেখো আমরা এতক্ষণ ধরে যতগুলো এক্সাম্পল দেখে আসছি, প্রত্যেকটাতে কিন্তু একজন ব্যক্তি একটা কথাই বলতে। তারপর আবার আরেকজন আরেকটা কথা বলবে। বাট যদি একজন ব্যক্তি পরপর ২ টা বা ৩ টা এ ধরনের একসাথেই সে ২ টা ৩ টা কথা বলে, তখন আমরা ওই কথাগুলোকে ইনডাইরেক্ট এসে যোগ করে দিব। মানে কানেক্ট করে দিব। যে ২ জন কথা যে একজন মানুষই বলতেছে সেটা বোঝানোর জন্য ২ টা কথাকে কানেক্ট করে দিতে হবে। তো কিভাবে আমরা সেটা কানেক্ট করতে পারি? চলো আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখি। ওকে। তো আমি এখন একটা ডিরেক্ট প্যাসেজ ন্যারেশন লিখি। যেমন The old man said to the girl, okay, can you give me some food? I have been starving for today. এখানে আমি একটা ২ টা সেন্টেন্স লিখলাম। সেটা হচ্ছে কি ১ম এ লিখেছি দ্য ওল্ড ম্যান সেড টু দ্য গার্ল মানে একজন বৃদ্ধ লোক একটা মেয়েকে বলেছিল, "ক্যান ইউ গিভ মি সাম ফুড?" তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? I have been starving for 2 days. আমি ২ দিন ধরে ক্ষুধার্ত। ওকে? তাহলে এখানে দেখো ওই বৃদ্ধ লোকটি ২ টা কথা বলেছে। একটা বলেছে, "তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো?" এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এ বলেছে, প্রশ্ন করেছে। আর দ্বিতীয় কথাটা বলেছে যে, "আমি ২ দিন ধরে ক্ষুধার্ত।" এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন প্রশ্ন করে নাই, জাস্ট একটা নরমাল কথা বলেছে। তাহলে এখানে একজন ব্যক্তি ২ টা কথা বলেছে। আর পরের কথাটা হচ্ছে অ্যাসার্টিভ। তো এখন আমরা কিভাবে এটাকে ইনডিরেক্ট করব? আচ্ছা, ১ম এ যে সেন্টেন্সটা বলছে, ওইটাকে আমরা নরমাল ভাবেই ইনডিরেক্ট করে ফেলবো। ১ম টা কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এর রুলস অনুযায়ী এটাকে আমরা ইনডিরেক্ট করে ফেলি। ইন্টারোগেটিভ এর রুলসটা হচ্ছে কি? দ্য ওল্ড ম্যান ১ম এ লিখি, দ্য ওল্ড ম্যান। এরপরে সেড টু এর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ এ কি ইউজ করি? আস্কড। তাহলে আমরা এখানে আস্কড ইউজ করে ফেলি। তারপরে কাকে আস্কড করেছে? আস্কড দ্য গার্ল। ওকে। এরপরে কমার পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ এ কি ইউজ করি? ইফ। আচ্ছা এরপরে ক্যান ইউ গিভ মি সাম ফুড? এই সেন্টেন্সটাকে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে আবার সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ও করে দিতে হবে। মানে সাবজেক্টটা আগে লিখবো আর অবজেক্টটা পরে লিখবো। মানে ইউ টা আগে হবে। ইউ এর পরিবর্তে ইউটা কে? ক্যান ইউ? তুমি কি আমাকে? তুমিটা কে? এ গার্ল। মেয়েকে জিজ্ঞেস করতেছে না যে তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? তার মানে ইউটা হচ্ছে দ্য গার্ল। দ্য গার্ল যেহেতু একটা মেয়ে তাহলে দ্য গার্ল এর পরিবর্তে আমরা শি, শি ইউজ করব। ইফ শি আচ্ছা এরপরে ক্যান টা লিখবো। ক্যান এর পরিবর্তে আমরা জানি কি হয়? কুড। এরপরে বাকি যা আছে সেটা লিখে দাও। গিভ এই টা চেঞ্জ হবে কিভাবে? টা কে? আমাকে, আমাকে ওল্ড ম্যান তার মানে হি, হিম। ওল্ড ম্যান এর যেহেতু সে একজন ছেলে তাইলে আমরা এখানে ইউজ করব হিম। তারপরে কি আছে? সাম ফুড। ওকে? তাহলে আমরা নরমাল ভাবে একটা ইন্টারোগেটিভ এর ন্যারেশনটা করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো সে আরেকটা কথা বলেছে। আর যেই কথাটা হচ্ছে অ্যাসার্টিভ। যদি পরের কথাটা অ্যাসার্টিভ হয়, ওকে খেয়াল করবা যদি পরের কথাটা অ্যাসার্টিভ হয় তখন আমরা এখানে লিখব হি অলসো সেড দ্যাট।
কি লিখতে পারি? হি অলসো সেড দ্যাট, মানে দি ওল্ড ম্যান অলসো সেড দ্যাট, এছাড়াও বলেছিল যে। এই অলসো কথাটা লেখার কারণে কিন্তু দুইটা কথা কানেক্ট হয়ে গেল, মানে বোঝা গেল যে এখন যেই সেন্টেন্সটা আমি লিখবো এটাও ওই ওল্ড ম্যানই বলেছে। এজন্য আমরা অলসো সেড দ্যাট। শুধু যে অলসো সেড দ্যাট ইউজ করতে পারবো তাও কিন্তু না, তুমি চাইলে আবার লিখতে পারো হি, এই অলসো সেড দ্যাট এর পরিবর্তে লিখতে পারো অ্যাডেড দ্যাট। ওকে, অলসো সেড দ্যাটও লিখতে পারো অথবা অ্যাডেড দ্যাট, মানে অ্যাড করা, সে আরো কিছু কথা অ্যাড করেছে। তিনি একজনই দুইটা কথা বলেছে, এই জন্য আমরা লিখতে পারি হি অ্যাডেড দ্যাট। ওকে, এছাড়াও আবার তুমি লিখতে পারো হি এগেইন সেড দ্যাট, এগেইন সেড দ্যাট। এই তিনটার যে কোনো একটা তুমি লিখতে পারো, তোমার যেটা খুশি লিখতে পারো। অলসো সেড দ্যাট, অ্যাডেড দ্যাট, এগেইন সেড দ্যাট। ওকে, তাহলে এখন আমরা কি লিখবো? হি অলসো সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট, যে কোনো একটা লিখলা। লেখার পরে বাকি যে সেন্টেন্সটা আছে এটার ন্যারেশন করে দাও। তো আই হ্যাভ বিন, এই আইটা হচ্ছে কি বৃদ্ধ লোকটাই, তো আই এর পরিবর্তে হয়ে যাবে হি। হ্যাভ বিন থাকলে সেটা হয়ে যায় হ্যাড বিন। তারপরে বাকি যা আছে সেটা লিখে দাও। স্টারভিং ফর 2 days। ওকে, তাহলে আমি বোঝাতে পারলাম কিভাবে আমরা দুটো সেন্টেন্সকে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব যখন পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। এখন আবার অনেক সময় এমনও হতে পারে যে দুইটা কথার মধ্যে পরের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ। পরেরটা, আগেরটা তো যা খুশি তাই থাকবো, কোনো সমস্যা নাই। আগেরটা যেমন ভাবে আমরা নারেশন করি ওরকম ভাবেই করবো, বাট পরেরটা যদি ইন্টারোগেটিভ হয় তখন তুমি আর অলসো সেড দ্যাট বা অ্যাডেড দ্যাট এই ওয়ার্ডগুলো ইউজ করবো, তখন একটু অন্য। এটা হচ্ছে কি, এটা আমি একটু দেখাই। আচ্ছা, আমি এটা মুছে দেই। ওকে, এইখানেই আমি আরেকটু কথা অ্যাড করে দেই। যেমন দ্য গার্ল, দ্য গার্ল said, why did you bake? Can't you work? এখানে আমি আবার একটু কথা এড করে দিলাম, সেটা হচ্ছে কি, ওই বৃদ্ধ লোকটি এই কথাটা বলার পরে দ্য গার্ল সেড, মেয়েটি বলল, হোয়াই ডিড ইউ বেক, কেন তুমি ভিক্ষা করো? কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? দেখো এখানেও কিন্তু দুইটা কথা বলেছে ওই মেয়েটি, কিন্তু দুইটা কথার মধ্যে খেয়াল করো, প্রথমটাও ইন্টারোগেটিভ, পরেরটাও ইন্টারোগেটিভ। ওকে, আমি কিন্তু একটু আগে বলেছি যে প্রথমটা যা খুশি থাক, আমাদের কোনো অসুবিধা, বাট পরেরটাও কিন্তু এখানে ইন্টারোগেটিভ। যদি পরেরটাও ইন্টারোগেটিভ হয় তখন তুমি কিভাবে কানেক্ট করবে চলো একটু দেখি। আচ্ছা, so আমরা এতটুকু এবার ন্যারেশনটা করি। দ্য গার্ল সেড হোয়াই ডিড ইউ বেক, প্রথমটারটা করে ফেলি। তাহলে আমরা কি লিখবো? দ্য গার্ল, যেহেতু এটাও প্রশ্ন করেছে তাহলে আক্সড, আক্সড। আচ্ছা, এরপরে কমার পরিবর্তে আর আমরা কিন্তু ইফ ইউজ করবো না, কেন? বিকজ অফ এখানে ডাবল এস কোশ্চেন আছে, হোয়াই। হোয়াই থাকলে আমরা হোয়াইটাই দিয়ে দিব। ওকে, হোয়াই, এরপর এটা দেখো ডিড ইউ, হোয়াই ডু ইউ, আচ্ছা এটা ডিড ইউজ করব না, এটা আমরা ডু ইউজ করব, যেহেতু এটা ন্যারেশন প্রেজেন্ট ফর্মে থাকবে। আচ্ছা, হোয়াই ডু ইউ বেক, তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, এখন আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট করে দিব। কিভাবে করব? প্রথমে সাবজেক্টটা লিখি, ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে সেই বৃদ্ধ লোক, আর বেগ হয়ে যাবে বেগড, পাস্ট ফর্ম। আচ্ছা, হোয়াই হি বেগড। ওকে, তার প্রথম চারটা আমাদের হয়ে গেল। এখন পরেও আবার একটা কোশ্চেন করেছে, কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? এখন ওই কোশ্চেনটার আগে তুমি কিভাবে দুইটা সেন্টেন্স কানেক্ট করবে? যদি ইন্টারোগেটিভ হয় তখন তুমি আবার তখন তুমি এখানে লিখবে হি অলসো আস্কড, অলসো আস্কড। ওকে, জাস্ট অ্যাসার্টিভ এর ক্ষেত্রে আমরা লিখেছিলাম শি অলসো স্টেড, এখানে লিখবো শি অলসো আস্কড। তা স্টেড এর পরিবর্তে আস্কড লিখে দিব, যেহেতু পরেরটাও ইন্টারোগেটিভ। এতটুকুই চেঞ্জ, আর কিছু না। শি অলসো আস্কড, বা তুমি লিখতে পারো শি এগেইন আস্কড। ওকে, যেটা তোমার খুশি সেটাই তুমি লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা লিখলাম শি অলসো আস্কড। আচ্ছা, এরপরে তুমি এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করে ফেলো। আচ্ছা দেখো, এখানে যেহেতু কান্ট, কান্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা অবশ্যই একটা ইফ ইউজ করব। ওকে, ইফ ইউজ করলাম, এরপর এটাকে ইন্টারোগেটিভ করে দাও ইউ। ইউ এর পরিবর্তে আবারও বৃদ্ধ লোক, যেহেতু হি ইউজ করো।
কান্ট, কান্টটা হয়ে যাবে কি? কুডেন্ট। এরপরে ওয়ার্ক। তো আমি কি লিখলাম? She also asked if he couldn't work. বোঝাতে পেরেছি আশা করি জিনিসটা যে ২ টা সেন্টেন্সকে কিভাবে তুমি কানেক্ট করতে পারো। যদি তোমার পরেরটা অ্যাসার্টিভ হয় তাহলে তুমি ইউজ করতে পারো added that, she also said that, he again said that. ওকে? আর যদি তোমার পরের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে সেম জিনিসটাই জাস্ট also asked, again asked মানে বোঝানোর জন্য যে ২ টা কথা একজন মানুষই বলেছে। এটা বোঝানোর জন্য এই কানেক্টিং ওয়ার্ড গুলা ইউজ করতে হবে। ওকে? তাহলে আবার ইনডাইরেক্টটা কি দাঁড়ালো? দ্য গার্ল সরি এখানে গার্ল বানানটা একটু ভুল হয়ে গেছে। দ্য গার্ল আস্কড হোয়াই হি বেগড। শি অলসো আস্কড ইফ হি কুডন্ট ওয়ার্ক। অলরাইট? আশা করি বুঝতে পেরেছো? ওকে। এখন আমি এই যে প্যাসেজ ন্যারেশনটা লিখলাম এটা একটু কমপ্লিট করে দেই। আরেকটু কথা এড করে দেই তাহলে আমার পুরো একটা প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল হয়ে যাবে। আর তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে আসলে প্যাসেজ নারেশনটা কেমন হয়, এক্সামে কেমন আসে। আচ্ছা, সেম এইটার পরে আমরা আরেকটু কথা এড করে দেই। যেমন নো, আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। আচ্ছা, রিপ্লাইড দ্য ওল্ড ম্যান। এখানে হবে না, এটা হবে এইখানে। আচ্ছা, তো এখানে আরেকটু কথা এড করে দিলাম মানে পুরোটা কনভারসেশনকে একটু কমপ্লিট করার জন্য যে যখন দ্য গার্ল জিজ্ঞেস করলো যে কেন তুমি ভিক্ষা করো, তুমি কি কাজ করতে পারো না, তখন ওল্ড ম্যান আমার রিপ্লাইয়ে বলল নো, আই এম আনএবল টু ওয়ার্ক, রিপ্লাইড দ্য ওল্ড ম্যান। তো এখন এতটুকু যে কথাটা অ্যাড করলাম এটার এখন আমরা ইনডাইরেক্ট একটু দেখি। দেখো এই প্রত্যেকটা সেন্টেন্স আমরা এতক্ষণ যে দেখলাম, এই যে রিপোর্টেড স্পিচ যেটা থাকে এটা কিন্তু শুরুতে ছিল। রিপোর্টিং স্পিচটা শুরুতে থাকে আর ইনভার্টেড কমা মানে রিপোর্টেড স্পিচটা পরে থাকে। বাট এখানে কিন্তু আগে আছে রিপোর্টেড স্পিচ আর পরে আছে রিপোর্টিং স্পিচ। ওকে? এরকমও থাকতে পারে প্যাসেজ ন্যারেশনে যে এটা আগে থাকলো ওটা পরে থাকলো। বাট আগে পরে যেটাই থাকুক ইনডাইরেক্ট করার সময় আগে তোমাকে এই রিপোর্টিং স্পিচ দিয়ে শুরু করতে হবে। ওকে? রিপোর্টিং ভাবটাই তোমাকে আগে শুরু করতে হবে। আগে পরে যাই থাকুক। তাহলে এতটুকু আমরা এখন চেঞ্জিংটা দেখি। রিপ্লাইড দ্য ওল্ড ম্যান এটাকে তুমি কি লিখবে? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। তোমাকে একটু সাজিয়ে দিতে হবে। যেহেতু এখানে রিপ্লাইড দ্য ওল্ড ম্যান লেখা তোমাকে একটু সাজিয়ে দিতে হবে। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। এরপরে কি করব? দ্যাট। কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব। আচ্ছা, এরপরে এই যে সেন্টেন্সটা আছে এটাকে তুমি চেঞ্জ করে ফেলো। দেখো এখানে সে নো বলেছে। নো, আই এম আনএবল টু ওয়ার্ক। আমরা কিন্তু একটু আগে দেখে আসছি নো এর পরিবর্তে আমরা কি ইউজ করব? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো এখন কিন্তু তুমি রিপ্লাইড এই দ্যাটটা আর ইউজ করতে পারবে না। কেন? বিকজ অফ নো বলে ফেলেছে। এজন্য তোমাকে লিখতে হবে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইন দ্য নেগেটিভ। এটা একটু খেয়াল করতে হবে যে আগেই আমরা কমার পরিবর্তে দ্যাট দিয়ে দিছিলাম। বাট আমাকে খেয়াল করতে হবে এখানে নো আছে। আর নো এর পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন দেখো নো এর পরে সে আবার একটু কথা বলেছে। আর আমরা জানি নো এর পরে যদি আবার একটু কথা বলে তখন আমরা কি লিখব? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট। অ্যান্ড সেড দ্যাট। কি বলেছিল সে? আই অ্যাম আনএবল টু ওয়ার্ক। সো এই আইটা কি হয়ে যাবে? হি, যেহেতু ওল্ড ম্যান। আর অ্যাম হয়ে যাবে কি? ওয়াজ। তারপরে বাকি কথাটা লিখে দাও। আনএবল টু ওয়ার্ক। ওকে? তাহলে আমার ইনডাইরেক্টে কি দাঁড়ালো? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। এটাই কিন্তু একটা পরিপূর্ণ প্যাসিভ ন্যারেশনের এক্সাম্পল। আমি কিন্তু তোমাদেরকে একটা কমপ্লিট প্যাসিভ ন্যারেশনের এক্সাম্পল দেখিয়ে দিলাম যে কিভাবে তুমি একদম সেম এভাবে কিন্তু এক্সামে আসবে। একদম সেম এটা তুমি কিভাবে ডিরেক্ট ইনডাইরেক্ট করতে পারো আমি কিন্তু পুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্যাসেজ ন্যারেশনের কনসেপ্টটা আসলে কি। ন্যারেশন কিন্তু এতটাও কঠিন কিছু না। যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে আসলেই তোমার কাছে অনেক ইজি লাগবে। জাস্ট তোমাকে একটু কয়েকটা প্যাসেজ ন্যারেশনের এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। জাস্ট ৩টা থেকে ৪টা প্র্যাকটিস করো।
আশা করি তোমাদের অনেক ইজি হয়ে যাবে বিষয়টা। ওকে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্যাসেজ ন্যারেশন রিলেটেড তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।